আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের অত্যন্ত সম্মানিত বক্তা সুফি মিজানুর রহমান, আমি তাকে নিয়ে ফেসবুকে লিখেছিলাম যে তিনি এমন একজন মানুষ যিনি লাফ দিয়ে মাটির থেকে আকাশ স্পর্শ করেছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। আসলেই তিনি মাটি থেকে লাফ দিয়ে আকাশ ধরেছেন নিজের চেষ্টায়, এবং তার মধ্যে একটা ইউনিকনেস আছে, সেটি হচ্ছে সৎভাবে। হাততালি হবে। আজকে তার অসাধারণ বক্তব্য, আমি বিশ্বাস করি এখানে উপস্থিত তারুণ্যের মধ্যে যদি একজনকেও একটি বিশেষ উচ্চতায় নিয়ে যায়, তবে তার জন্য তিনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষভাবে পুরস্কৃত হবেন। আসুন এই অসম্ভব চমৎকার, জ্ঞানী এবং মানবিক মানুষটিকে আমরা একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। একটু জোরে হাততালি হবে। তোর কোনো কি ব্যথার দোষর নাই, তোর সারা জনম একলা পথে পথেই কেটে যায়। তোর কোনো কি ব্যথার দোষর নাই নদী, তোর কোনো কি ব্যথার দোষর নাই। ও নদী রে, তোর কোনো কি ব্যথার দোষর নাই, তোর সারা জনম একলা পথে পথেই কেটে যায়। তোর কোনো কি ব্যথার দোষর নাই নদী, তোর কোনো কি ব্যথার দোষর নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, একটা ছোট্ট ফর্মালিটি, খুলছি ছোট্ট একটা সম্মাননা স্মারক দেবে সুফি মিজানুর রহমানকে, আমাদের ক্লাব প্রেসিডেন্ট, এবং সাথে আমাদের সম্মানিত ডিজি ইলেক্ট ফর রোটারি ক্লাব জনাব ওয়াদুদ সাহেব আছেন, তার জন্য একটা জোরে হাততালি হবে। আমরা একটা ছোট্ট সম্মাননা তুলে দিচ্ছি সুফি মিজান সাহেবের হাতে। সুফি মিজান ভাইকে তো আপনারা সবাই শুনলেন। অ্যাকচুয়ালি আমি এসেছি ওনার বক্তৃতা শোনার জন্য, যদিও আমি রোটারিতে আছি, আমরা একসাথে রোটারি করি। তারপরে উনি আজকে স্পেশাল বক্তৃতা যেটা বললেন যে ওনার ওয়াইফ চলে গেছেন ঢাকাতে, কিন্তু তিনি রয়ে গেছেন, জাস্ট ব্যাংককে যাবে, ঢাকা হয়ে যাবে। উনি ঢাকা অলরেডি, শি ইজ ইন ঢাকা। ও আই নো দ্যাট নিউজ, আই ডিডন্ট নো। তো ভাবি অলরেডি ব্যাংকক চলে গেছেন, উনি এখনো এখানে। তো বললো যে ওয়াইফের কাছে জবাবদিহিতা করতে হবে কোনো সারা জীবন, তাতে আপত্তি নেই। আপনাদেরকে সবাইকে উনি অ্যাড্রেস করতে পেরেছেন। হি কনভেড হিজ মেসেজ টু অল অফ ইউ। আই হোপ if a few of you can materialize. All of you. No, all of you expected, but it is not realistic. Let me tell the truth. At least some of you can fulfill his dream. It will be a big achievement for him and for all of us who are here to listen his very meaningful deliberations. Thank you all for your patience hearing. স্যার, আমরা সুফি মিজান সাহেবকে আরেক মিনিট মঞ্চে রাখবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের এই কেরিয়ার আড্ডা, এটি কিন্তু আসলে এখন প্রায় বটবৃক্ষে পরিণত হচ্ছে, কিন্তু এই চারাটি আসলে প্রথম রোপণ করেছিলেন যিনি, যার জনপ্রিয়তায় কেরিয়ার আড্ডা আসলে একটি তুঙ্গ অবস্থানে পৌঁছেছে, সেই সুশান্ত পাল মঞ্চে আসছেন। সুশান্ত পাল 30তম BCS এ সম্মিলিত মেধা তালিকায় প্রথম, এবং তিনি সিলেট থেকে
আমাদের এখানে আসছেন আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই সাথে আমরা আরেকটি ব্যাপার আপনাদের জানাতে চাই, সেটি হচ্ছে সুশান্তের শ্রদ্ধেয় বাবা কিন্তু বেশ অসুস্থ। তাকে রোগ শয্যায় রেখে তিনি এখানে এসেছেন আপনাদের সামনে কথা বলার জন্যে। আমরা সবাই একটু তার বাবার জন্যে দোয়া করব, এটাই সবার কাছে অনুরোধ। আমি একটু আয়ানকে আসতে বলবো। আমাদের অ্যাকচুয়ালি কেরিয়ার আড্ডায় আগে ছিলাম আমরা 3 জন, আমি সুশান্ত প্রথম, সুশান্তের সাথে পরে আমি আসলাম, আমার সাথে আয়ান, এখন যোগ হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সুফি মিজান সাহেব, সাথে আপনারা আছেন। তা আমাদের 4 জন কেরিয়ার আড্ডার একটা ছবি তুলতে চাচ্ছিলাম, স্যার যদি একটু অনুমতি দেন প্লিজ। আপনি এখানে বসেন, আমরা আসো সুশান্ত, আসো আসো স্যার। আপনাদের সবার প্রিয় সুশান্ত পালকে। সুশান্ত সাথে থাকবে আমাদের আরেকজন খুব প্রিয় আয়ান। সুশান্ত। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আচ্ছা, এখানে যারা এসছেন তাদের অনেকেই মনে হয় 35তম বিসিএস এর প্রিলিমিনারি পাস করেছেন, তাই না? করেছেন তো নাকি? আচ্ছা, অনেকে পারেননি করতে। তো যারা পারেননি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত আমার লাইফ থেকে শিখেছি এইটুকুই, আমরা আল্লাহর কাছে অনেক কিছুই প্রার্থনা করি, স্রষ্টার কাছে অনেক কিছুই প্রার্থনা করি, বা আমাদের লাইফের কাছে আমরা অনেক কিছুই চাই। লাইফ আমাদের ততটুকুই দেয় যতটুকু আমরা চাই ততটুকু না, যতটুকু আমাদের দরকার ততটুকুই দেয়। তো যারা যেটা চাইছিলেন সেটা পাচ্ছেন না, আপনি ধরে নেন আপনার লাইফের জন্য এটা দরকার আছে। বা যাদের বিসিএস প্রিলিমিনারি হয়নি তারা নিশ্চয়ই 36তম বিসিএস এ এমন পুরস্কারে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, ওটার জন্য যে মোটিভেশনটা দরকার, যে ড্রাইভটা দরকার, ওই ড্রাইভটা দেওয়ার জন্যই আপনার বিসিএস হয়নি। এটা মাথায় রাখেন এবং বিশ্বাস করেন, এটা আপনার লাইফে দরকার ছিল। তো যারা ভাবছেন আমি অনেক পড়াশোনা করলাম তারপরে আমার হলো না, আমার এক বন্ধু অনেক পড়াশোনা না করেই তার হয়ে গেল, কে জানে এর চাইতে অনেক বড় পুরস্কার আপনার জন্য ওয়েট করছে। আল্লাহ আপনাকে ছোটখাটো পুরস্কার দিয়ে অসম্মানিত করতে চাচ্ছেন না। আচ্ছা, তো আমি ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাবকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ করে দাউদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট যারা যারা আছেন, মিডিয়া পার্টনার বা স্পন্সর যারা যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কথা ছিল 35তম বিসিএস লিখিত পরীক্ষার কিছু কায়দা কানুন নিয়ে বলবো। তো 35তম বিসিএস লিখিত পরীক্ষায় কিভাবে পড়তে হবে, কি করতে হবে, কি করতে হবে না, এটা নিয়ে আমি লিখছি প্রথম আলোতে প্রতি শুক্রবার। আপনারা তো পড়ছেন তাই না? বাংলা নিয়ে লিখেছি, ইংরেজি নিয়ে লিখেছি, কালকে আসবে বিজ্ঞান নিয়ে। ওখানে মনে হয় অনেক ভেঙে ভেঙে লিখছি, ওইটুকুতে জেনে যাওয়ার কথা। আবার পেপারে হয় কি, লেখা পাঠালে ওরা অনেক রকম এডিট করে ছোটো ছোটো করে দেয় আর কি একটু। তো মূল লেখাটা আমি ফেসবুকে শেয়ার করছি, ওটা আপনারা দেখছেন। তো এই 3টা মাস, আগামী 3টা মাস কিভাবে কাটাবেন, আমি ধরে নিচ্ছি আপনাদের লিখিত পরীক্ষার বাকি আছে আরো 3 মাস। তো 3টা মাস কিভাবে কাটাবেন এটার যে মোটিভেশনটা দরকার, একটু আগে শ্রদ্ধেয় সুফি মিজানুর রহমান সাহেব বলছিলেন 1% হচ্ছে ইন্সপিরেশন এবং 99% হচ্ছে পারস্পিরেশন। এই 1% যে অনুপ্রেরণা, এটাই কিন্তু বাকি 99%কে সফল করবে। যদি আপনার মধ্যে সেই ড্রাইভটা না থাকে, সেই অনুপ্রেরণা না থাকে, তাহলে কষ্ট করার কোনো ইচ্ছাই জাগবে না। ওটার জন্যই আজকের অনুষ্ঠান, বাকি কাজটা কিন্তু আপনাকে বাসায় গিয়ে করতে হবে, এখানে না। তো
আমি শুনেছি কথাগুলো শোনার সৌভাগ্য আমার আরো একবার হয়েছিল। গত শিল্পকলা একাডেমিতে যে ক্যারিয়ার আড্ডা ছিল ওখানে শুনেছিলাম, বেশিক্ষণ শুনতে পারিনি, স্যারও বেশিক্ষণ বলতে পারেননি। আজকে শুনেছি এবং আমি নিজে ইন্সপায়ার্ড, আপনাদের কথা জানি না, আমি নিজে ইন্সপায়ার্ড ওনার অনেকগুলো কথা। যেমন একটা কথা খুবই দামি কথা, সেটা হচ্ছে বাকি 10 জন যতটুকু কাজ করে আপনি যদি তার চাইতে কিছু বাড়তি কাজ না করেন তাহলে আপনি বাড়তি কোনো রিওয়ার্ড পাবেন না। একদম সহজ সমীকরণ, এর চেয়ে সহজ সমীকরণ হয় না। আমি কিংবা আয়ন সরকার আমরা আজকের অবস্থানে দাঁড়িয়ে আছি, আপনারা এইটুকু দেখছেন, কিন্তু আজকের অবস্থানে দাঁড়িয়ে থাকার জন্য আমরা কত রাত না ঘুমিয়েছিলাম সেটা কিন্তু কেউ জানেন না। তো আপনি আয়নকে নিয়ে উঠেছি, আপনাদের প্রশ্নের আনসার দিব। তার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ করবো, একটা ইনফরমেশন দিব। সেটা হচ্ছে আজকে আমার ছোট ভাই আয়নের জন্মদিন। আমরা সবাই মিলে বলি শুভ জন্মদিন। আচ্ছা, তো আমরা দোয়া করে আয়নের জন্য। কেক আনলে খুব ভালো হতো, কেক এখন আনা যায় আমার মনে হয়। তো আপনারা দোয়া করবেন আয়নের জন্য, যাতে সে সুস্থ থাকে, ভালো থাকে, বেঁচে থাকে, অনেক বড় হয়, এটা দোয়া করবেন। আচ্ছা, আমি একটা কথা শুনি প্রায় সময়, আমাকে অনেকে ফেসবুকে ইনবক্স করে বা টেক্সট পাঠায়, সেটা হচ্ছে ভাইয়া পড়তে ইচ্ছা করে না, কি করব, লিখিত পরীক্ষার অনেক সিলেবাস, কি করব, পড়তে ইচ্ছা করে না। আচ্ছা, আমি একটা কথা, এটার আনসার হিসেবে আমি একটা কথা বলি। সে কথাটা হচ্ছে এরকম, আপনারা বিসিএস ক্যাডার হবেন, ভালো কথা। সাধারণত সরকারি চাকরিতে আমরা যখন জয়েন করি তখন আমাদের বয়স থাকে 27, 28 বা 29 বেশি হলে। সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টের বয়স কত বলেন তো? 59 বছর। তার মানে কি আপনি এই চাকরিটা করবেন কত বছর? প্রায় কম বেশি 30 বছর, তাই তো? যেই এখন সরকারি চাকরি আমরা কেন করতে যাচ্ছি? জব সিকিউরিটি ভালো, চাকরিটা যায় না সহজে, তাই না? সমাজে সম্মান আছে, সম্মানের সহিত আমরা বাঁচতে পারি, হালালভাবে বাঁচতে পারি, এই জন্য তো করতে যাচ্ছি। এখন দেখেন, যেই চাকরিটা আপনি 30 বছর আরামে করবেন, সেই চাকরিটার জন্য আপনি 3 মাস না ঘুমিয়ে কাটাতে পারবেন না। দুনিয়াটা এত ফেয়ার না, এতটা মানে এত সহজ না, দুনিয়াটা এতটুকু সহজ না। এবং ইটস এ ফেয়ার ডিল, ইটস এ ভেরি ফেয়ার ডিল। ওই জন্য আমি আপনাদের বলবো যে 3টা মাস সময় আছে, এই 3টা মাস কাজে লাগান। আপনি লাইফে অনেক কিছু পাবেন, যতটুকু ভাবছেন পাবেন তার চাইতে বেশি পাবেন। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি শুধু একটা চাকরি চেয়েছিলাম, ফার্স্ট হতে চাইনি। সেটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, মেহনত করেছি, এবং এটার জন্য আমার যতটুকু প্রাপ্য ছিল আল্লাহ তার চাইতে অনেক বেশি সম্মানিত করেছেন আমাকে। আচ্ছা, তো আপনাদের প্রশ্নোত্তর সেশনে চলে যায়। আমি মোটিভেশনাল সেশন আজকে নিচ্ছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞেস করার থাকে যে কোনো বিষয় নিয়ে বলেন, আমি আছি, আমার ছোট ভাই আছে, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। প্লিজ স্যার। ওই যে পড়তে স্যার মনে চাইবে না মাঝে মাঝে, সবসময় পড়তে মনে চাওয়াটা মানসিক সুস্থতার লক্ষণও না। সুস্থ মানুষের সবসময় পড়তে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই সময় যদি সে ভাবে সে আসলে কোন অবস্থানে আছে, বাস্তবতা কি, তাকে কোন অবস্থানে যেতে হবে, এবং তার যে স্বপ্ন এবং তার যে আবেগটা, যদি স্বপ্ন, আবেগ এবং দৃষ্টিভঙ্গি এই 3টাকে একসাথে কাজে লাগানো যায়, একটা মানুষ অনেক দূর যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো আচ্ছা, আয়ান বলছে আমার একটা কথা আছে, আমি একটা কথা বলি মাঝে মাঝে, সেটা হচ্ছে ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। আপনি যাই করেন না কেন সেটাকে ভালোবাসেন, এবং যেটা ভালোবাসেন সেটাই করেন। আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে না। আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার আসলে কি করতে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে সেটাই করেন। আপনি সেটাতে মাস্টারপিস হতে পারবেন, অন্যথায় সম্ভব না। আর না হলে 8-10 জন গড়পড়তা যেভাবে করে থাকে ওভাবেই থাকতে পারবেন, এই বেশি কিছু করা সম্ভব না। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে সবসময় আপনার স্বপ্নটা নিয়ে ভাববেন, এবং যখনই আপনি আপনার স্বপ্ন নিয়ে ভাববেন না তখন আপনি ধরে নেন আপনি আসলে কিছুই ভাবছেন না। এটা খুব মেডিসিনের মতো কাজ করে, আমার ক্ষেত্রে করতো। আমি যখন প্রিপারেশন নিতাম, প্রিপারেশন নেওয়ার সময় আপনার কাছে মনে হতো যে আমি আসলে কি ভাবছি, আমার কি ভাবা উচিত, আমি আসলে কি করতে চাচ্ছি। যদি আমার ভাবনাগুলোকে আমি স্বপ্নকেন্দ্রিক করে না ফেলতে পারি অ্যাটলিস্ট 3 মাসের জন্য, তাহলে আমি ধরে নিতাম আমি আসলে কিছুই করছি না, আমি আসলে ভাবছি না। এইটুকু কনসেন্ট্রেশন, এইটুকু ডিভোশন, এইটুকু ডেডিকেশন দরকার হবে, প্রয়োজন হবে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলবার থাকে বলেন। মাইক্রোফোন আছে না আরেকটা? হ্যাঁ, আচ্ছা, বলেন যে কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাদের
এই ক্যারিয়ার আড্ডা করার জন্য আমি আমার মতো স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা, এবং এইরকম বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন বিশিষ্ট শিল্পপতি সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে উপস্থিত থেকে আপনাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আয়ান ভাই তিনি প্রথমে বক্তৃতা দিতে এসে বলেছেন যে তিনি বাংলা এবং ইংরেজি সম্পর্কে মোটামুটি কিছুটা একটা আইডিয়া দিয়েছেন, বিশেষ করে বাংলার কিছু বিষয় তিনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো তিনি গণিত সম্পর্কে কি বলবেন? তিনি কোনো আইডিয়াই দেন নাই, তবে আমার মনে হয় গণিত সম্পর্কে আমাদের জানা দরকার, আর ইংরেজিও দিবেন অবশ্যই। দুইটা যেহেতু আমাদের জন্য একটু রেয়ার হয়ে যায়, সুতরাং এই দুইটা সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না আপনি প্রথম থেকে ছিলেন কিনা, আমি প্রথমে একটা কথা বলেছি, আমার জীবনে আমি একটা বিষয়কে সবচেয়ে বেশি ভয় পাই, সেটাই গণিত। এই কথাটা আমি বলেছি, তাই আমি গণিতকে স্কিপ করে গেছি এবং আপনি সেই পয়েন্টটাই ধরেছেন। গণিতের জন্য আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে। এখানে সবচেয়ে বড় দিক হলো আমার মতো মুখস্থ করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। কোন কোন কোশ্চেনগুলি আসতেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি অ্যানালাইসিস করতে হবে। কোন কোন কোশ্চেন হচ্ছে, যেমন সরল আসবে একটা, আমি একটা বিষয় পড়ে এসেছি, সরলের আনসার কেটে কুটে সব সময় এক, কারণ সরল এটা, এই জন্য কেটে কুটে আনসার এক। এই জন্য সরলটা খুব ভালো করে অবশ্যই করতে হবে। সরলের জন্য আপনি হ্যাঁ অবশ্যই সরলের পাশাপাশি বীজগণিতের উপর আপনাদের খুব বেশি জোর দিতে হবে। পাটিগণিত থেকে যে কয়েকটা কোশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলি প্রত্যেক বছর আসছে, যেমন লাভ ক্ষতি থেকে কোশ্চেন প্রত্যেক বছরই হচ্ছে, এই চ্যাপ্টারটা আপনাকে করতে হবে। পাশাপাশি ভাইয়া আরও কিছু আইডিয়া দিতে পারবে, কারণ আমি প্রথমেই বলেছি আমি আসলে গণিতে একটু উইক। সবার জন্য আমার প্রশ্ন না, আসলে আমার একটা জিজ্ঞাসা, তো হচ্ছে যে আমি কিভাবে ইংলিশে ভালো করতে পারি, রিটেনে ইংরেজিতে কিভাবে ভালো না, আমি আসলে পড়ার সৌভাগ্য হয় নাই। আচ্ছা, দয়া করে এটা পড়ে ফেলবেন, ওখানে একেবারে ভেঙে ভেঙে লিখেছি কিভাবে ভালো করতে হবে। আমি খুব সংক্ষেপে দুইটা কথা বলি। একটা কথা আমি শুনি, ইংলিশে ভালো লিখতে পারি না, কিভাবে ভালো লিখতে পারি। আচ্ছা, এটা কখন হয়? এটা তখনই হয় যখন আমরা আমার চাইতে অনেক ভালো ইংলিশে লেখে এমন কারোর সাথে কম্পেয়ার করা শুরু করি। আমরা কিন্তু সবাই কম বেশি দুটা কাজ করতে পারি। নাম্বার ওয়ান, কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করা ছাড়া সহজ বাক্যে ইংরেজি লেখা, একেবারে সহজ বাক্য। নাম্বার টু, যেহেতু সহজ বাক্য, সহজ শব্দ, সে কারণে সহজ শব্দের স্পেলিংগুলো সহজ, ওই ভুল স্পেলিং না করা, মানে স্পেলিং ভুল না করা, পারবো না করতে। এই দুইটা কাজ করেন, এই দুইটা কাজ করে মাথায় যা আসে তা লিখে দিয়ে আসেন, মার্কস আসবে। আমি এখানে দাঁড়াই কথাটা বললাম দায়িত্ব নিয়ে। অতএব সুশান্ত, আমার একটা ছোট টিপস আছে ইংরেজিতে ভালো হওয়ার ব্যাপারে। সেটা হচ্ছে, আমাকে ছোটবেলায় আমার বাবা একটা জিনিস শিখিয়েছিলেন যে আমরা সাধারণত কি করি, যে আমি এখান থেকে ডিনার করতে যাব, রাতে বাসায় যাব, এটা চিন্তা করার সময় বাংলায় চিন্তা করি, তাই না? বাংলায় চিন্তা করি কি করব, মনে মনে বাসায় যাব। এই চিন্তাটা ইংরেজিতে করলে কেমন হয়? ইংরেজি থেকে যদি বাংলায় আসি, যে আই শ্যাল গো টু হোম, আমি বাসায় যাব, এভাবে দেখবেন আমরা সহজ চিন্তাগুলো যদি মনে মনে ইংরেজিতে করি, ইংরেজির কিন্তু একটি বিশাল চর্চা হয়ে যায়, এবং এটি একটি খুব ভালো দিক ইংরেজিতে ভালো করার জন্য।
আচ্ছা, আর একটা ছোট টিপস দিয়ে দিই। এই টিপসটা প্রথম আলোতে দেওয়া হয় না, আমি ভুলে গেছি লিখতে, লেখার সময় এত কিছু মনে থাকে না। সেটা হচ্ছে ফেসবুকে যখন কমেন্ট লিখবেন বা স্ট্যাটাস দিবেন, ইংলিশে দেওয়া শুরু করেন, কাজে আসবে। ফেসবুকে কমেন্ট লেখার সময় ইংলিশে লিখবেন, যারা যারা হাসে ওদেরকে হাসতে দেন, হাসি স্বাস্থ্যের জন্য ভালো, ওরা ভালো থাকুক। আচ্ছা, এটা আমাকে হেল্প করেছিল বিষয়টা, এটা কিন্তু খুব হেল্পফুল। ফেসবুকে কমেন্ট লিখবেন ইংলিশে, আর স্ট্যাটাস আপডেট করার সময় ইংলিশে লিখবেন, কোনো সমস্যা নেই ভাই। আপনি আজকে লিখেন হি গো টু স্কুল, পরের দিন লিখেন হি গোস টু স্কুল, কোনো অসুবিধা নাই। ভুল করলেই শিখে মানুষ, কোনো অসুবিধা নেই ভাই। আর কোনো কিছু? হ্যালো, সালাম আলাইকুম। জানতে চাচ্ছিলাম যে মানে অনুবাদ, মানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, মানে খুব বেশি ভুল করি আমি এটা, মানে এটা থেকে উত্তরণের পথ। অনুবাদ নিয়ে ডিটেলস কথা লেখা আছে প্রথম আলোর বাংলা যেদিন লিখেছিলাম, পড়েছিলেন ওটা? আপনি যেটা করবেন গত সপ্তাহের, মানে গত শুক্রবার এবং তার আগে শুক্রবারের প্রথম আলোটা সংগ্রহ করবেন, কাজে লাগবে। অনুবাদ কিভাবে পড়াশোনা করতে হবে একদম ডিটেলস লেখা আছে ওখানে, আমি এটা নিয়ে না বলি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, সংবিধান, মানে সংবিধানটা টাইমলাইনেও শেয়ার, আমার টাইমলাইনে গেলেও দেখতে পারবেন ওর প্রথম আলো লেখা আছে। আমার টাইমলাইনেও আছে, স্যারের টাইমলাইনে গেলেও হবে, আমারটাতে গেলেও হবে। আচ্ছা ভাই, সংবিধান নিয়ে আমার ইয়া ছিল যে সংবিধান হুবহু সংবিধানের মতোই লিখতে হবে? কোনোভাবেই না। সংবিধান ফ্যাক্ট শেয়ার করি। হ্যাঁ, সংবিধান বসেন, সংবিধান আমি পারি না, এখনো পারি না, মুখস্থ নাই আমার সংবিধান। সংবিধান যেহেতু খুব কঠিন মনে রাখাটা, আমি যেটা করতাম, সংবিধানের ধারাগুলোর মধ্যে যে ধারাগুলো নিয়ে প্রশ্ন বেশি আসে, অর্থাৎ আগের বছরে কোশ্চেন স্টাডি করে অথবা সাজেশনস রেডি করে, অথবা আমি তো পেপার পড়তাম প্রায় সময়, মানে প্রতিদিনই পেপার পড়তাম অনেকগুলো, তো পেপারে অনেকগুলো আর্টিকেল থাকে না, অনেকগুলো সম্পাদকীয় বলেন অথবা বিভিন্ন বিষয়ে আর্টিকেল থাকে না, ওই আর্টিকেলগুলোতে যে বিষয়গুলো নিয়ে বেশি লেখা হয় তার মানে সেগুলো ইম্পর্টেন্ট বেশি, সাম্প্রতিক সময়ের জন্য সেগুলো ইম্পর্টেন্ট বেশি, স্যাররা তো ওখান থেকে কোশ্চেন করে, তাই না? তখন আমার আইডিয়া হয়ে গেছিল সংবিধানে কোন কোন ধারাগুলো মনে রাখলে চলবে। আমি ওই ধারাগুলোর ব্যাখ্যাগুলো পড়তাম। ধারা কখনো লিখতে হয় না হুবহু, ব্যাখ্যা করে নিজের মতো লিখলেই হয়। আবার ধারা ভুল লেখা যাবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। ধারা হুবহু লিখতে হবে না। হ্যাঁ, আয়ান কিছু বলতে চাচ্ছে। যেহেতু আমি লর স্টুডেন্ট, তাই আমি সংবিধানটা নিয়ে একটা কথা বলি। সেটা হলো সংবিধানের আসলে সব অনুচ্ছেদ পড়ার কোনো দরকার নেই। অনুচ্ছেদ 26 থেকে 44 পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে। 26 থেকে 44 খুবই ভালো করে দেখতে হবে। তাছাড়া আরও যে যে অনুচ্ছেদগুলি ডেফিনেটলি দেখতে হবে। আমি একদিন এটা নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, কারণ সংবিধানটা আসলে খুব দরকার। আর ওর আরেকটা কথা হলো, সংবিধান একেবারে কারেক্ট লেখাটা হওয়া দরকার কিনা, এটাই তো আসলে। সবাই তো চাইলে একেবারে মুখস্থ হুবহু লিখতে পারে না, তোমারটা কাছাকাছি হলে হবে, কিন্তু অনুচ্ছেদ যেন চেঞ্জ না হয়। যেখানে 27 অনুচ্ছেদে যা আছে তোমাকে ডেফিনেটলি অনুচ্ছেদ 27 সেটাই লিখতে হবে, কিন্তু তুমি যদি এখানে 7 দিয়ে দাও টোটাল কাটা যাবে। এই জন্য কোন অনুচ্ছেদে কি আছে সেটা টাইটেলটা, জাস্ট আমি বিশ্বাস করি টাইটেলটা তোমরা সবাই মুখস্থ করে নিতে পারো। এখন সবগুলি টাইটেল দরকার নেই, 26 থেকে 44 প্রত্যেকটা টাইটেল ইম্পর্টেন্ট। যে কোনোভাবে বাংলা এসে, বাংলা রচনা, ইংলিশ এসে, এইগুলিতে অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনা যায়। তাই 26 থেকে 44 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আইবিআর, এমবিএ এবং বিসিএস একসাথে প্রচুর কিভাবে নেওয়া যায়? আচ্ছা, এখন আইবি আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। আপনি যদি দুইটা একসঙ্গে নিতে চান আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে। বাড়তি এফোর্ট না দিলে নেওয়া সম্ভব না। আইবি এর এমবিএ এর সাথে মিল আছে ব্যাংক জবের সাথে, ব্যাংকের চাকরির পরীক্ষার সাথে, কিন্তু বিসিএস এর সাথে কোনো মিল নাই। আপনাকে এক্সট্রা এফোর্ট না দিলে আপনি পারবেন না, এক্সট্রা এফোর্ট দিতে হবে। এমবিএ পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া যায় ওটা নিয়ে একটা নোট আছে আমার ফেসবুকে, আলাদা নোটই আছে, ওটা একটু পড়ে নিন। একেবারে ধাপে ধাপে ব্যাখ্যা করা আছে কোনটা কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে। আইবি এবং বিসিএস এর যে ব্যাপারটা বললো, এবারে আমি যখন বিসিএস এর প্রিপারেশন নেই একসাথে কিন্তু আমি আইবি এরও প্রিপারেশন নিয়েছিলাম। এবং আইবিএতে এই যে একটু আগে এখানে যে ফিল্মের সিইও ছিলেন খসরু, মুফাক্কুর ইসলাম খসরু, আমি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার আবরার আনোয়ার, আসিফ ইকবাল, গীতিকার, আমরা একসাথে কিন্তু সিলেক্ট হয়েছিলাম।
আমি 4 বোনের পরে আমার বাবার পুত্র সন্তান বলে আমার বাবা তখন আমাকে আইবিএতে যেতে দেননি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে প্রস্তুতি নিতাম সেটা হচ্ছে আমি আইবিএর প্রস্তুতিটা সম্পূর্ণ আলাদা নিতাম। আমাদের এখন আমি জানি না সিস্টেমটা ওইভাবে আছে কিনা, যে জিএমএট ভিত্তিক ছিল তখন আমাদের সময় ভর্তি পরীক্ষাটা। পুরোটা যে সেশনটা আমি আইবিএ নিয়ে পড়তাম সেই সেশনটা কিন্তু আমি বিসিএস নিয়ে পড়তাম না, আবার যেই সেশনটা আমি বিসিএস নিয়ে পড়তাম সেই সেশনটা আমি আইবিএ নিয়ে পড়তাম না। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার এত পড়া পড়বো কখন? আমি বলি, আমি কিছুদিন আগে একটা লেখাও লিখেছিলাম, সেটি হচ্ছে কোনোভাবেই আমি মেধাবী না। আমার যা অর্জন সেটা হচ্ছে প্রচুর এবং প্রচুর পড়ার কারণে। আমি ছাত্র জীবনে গড়ে হিসাব করে দেখেছি 14 ঘন্টা পড়াশোনা করেছি। তাই আপনি যদি দুটো প্রিপারেশন নিতে চান সেই পরিমাণ সময় দিতে হবে। মনে রাখবেন, আজকের ছাত্র জীবনে কিছু সময়, কয়েকটা মাস কষ্ট করার বদলে আপনার কিন্তু পরবর্তী দীর্ঘ জীবন বদলে যাবে। তাই এই পরিশ্রমটুকু করতে একটুও মন খারাপ করবেন না। আসলে আমি স্যারের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে আমাকে ফেসবুকে অনেকে জিজ্ঞেস করে একটা কথা, যে ভাইয়া আপনার মতো বাংলায় লিখতে হলে কি করতে হবে, অথবা আপনার মতো ইংলিশে লিখতে হলে কি করতে হবে। এটার জন্য একটাই আনসার, ক্লাস 8-এ ফিরে যেতে হবে বা ক্লাস 7-এ ফিরে যেতে হবে, এবং ক্লাস 7 থেকে সেই রকম করে কষ্ট করতে হবে ইংলিশের জন্য বা বাংলার জন্য। আপনারা ভাববেন না যে কথাগুলো আমি 30 মিনিটে লিখি সে কথাগুলো আমি 30 মিনিটের ফলাফলেই লিখি। সে কথাগুলো লিখতে আমার সময় লেগেছে 10 বছর। অর্থাৎ এই প্রিপারেশনটা ছোট না ভাই, এই প্রিপারেশনটা শুরু হয় অনেক দিন আগে থেকে। জিজ্ঞেস করতে পারেন, আমি তো এতদিন প্রিপারেশন নিই নাই, আগে পড়াশোনায় অনেক ফাঁকি মারছি, এখন আমি কি করব? এখানে আমি একটা গল্প বলি, ক্যারিয়ার আড্ডাগুলোতে এই গল্পটা আমি বলি, আজকেও বলি এই ফাঁকে। সেটা হচ্ছে, ধরেন আমি আমার কথা বলি, মনে করেন আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 9-এ পড়তাম বা কলেজে পড়তাম, 11-12-এ পড়তাম, তখন আমাদের স্কুলে যে ফার্স্ট বয় বা সেকেন্ড বয়, ও যে সময়টাতে পড়ার টেবিলে বসে থাকতো, আমি সেই সময়টাতে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভালো লাগতো। অতএব এখন সময় এসেছে ওই ছেলেটা গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াই থাকবে এবং আমি টেবিলে বসে থাকবো। দুনিয়াটা একটা ব্যালেন্সে চলে, দুনিয়াতে কোনো কিছু ইমব্যালেন্সে চলে না। আপনি যে সময়টা নষ্ট করে আসছেন ওই সময়টা আপনাকে বাড়তে দিতে হবে, কিচ্ছু করার নাই ভাই। আপনি যে সময় ঘুমাইছিলেন এখন না ঘুমাই কাটাতে হবে, কিচ্ছু করার নাই। যদি করতে না পারেন তাহলে যেরকম আছেন ওরকমই থাকবেন, কিচ্ছু করার নাই। এইটুকু মাথায় রাখলেও কিন্তু পড়াশোনার স্পিড বাড়বে আমার মনে হয়। থ্যাংক ইউ। আর কোনো কিছু? আমি মুক্তাদির, বাংলা বিভাগ 3য় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিসিএস প্রিপারেশন নিতে চাই এখন থেকেই, তো আমি কিভাবে নিব? 3rd ইয়ারে এনজয় করো, ঘুরে টুরে বেড়াও, মানুষের ছেলেপেলেকে মানুষ করো। এরপর আর যদি নিতেই চাও তাহলে তোমার প্রিপারেশনটা হবে লং টার্ম প্রিপারেশন। তুমি প্রথম আলোর আর্টিকেলগুলো পড়ার দরকার নাই। আমার ফেসবুকে প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে কমপক্ষে 10টা নোট আছে আমার জানা মতে। এগুলো পড়তে শুরু করো, ওভাবে করে প্রিপেয়ার করতে শুরু করো নিজেকে, পারবে, কোনো সমস্যা নেই। বাংলা ডিপার্টমেন্ট থেকে ভালো ভালো ক্যাটাগরির লোকজন গেছে, তুমিও পারবে, কোনো সমস্যা নেই। আর ভাই মানে উপযুক্ত সময় কোনটা বিসিএস প্রিপারেশন নেওয়ার? এখনই উপযুক্ত সময়, এখনই। যে কোনো কাজ করার সবচেয়ে রাইট এখনই। আসসালামু আলাইকুম, আমি ভাইয়ের কাছে জানতে চাই, আপনি যে বিসিএস এ ফার্স্ট হয়েছেন, আপনি বিসিএস এর প্রিপারেশনটা কখন থেকে নেওয়া শুরু করেছিলেন? এবং আমি এখন 2nd ইয়ারে আছি এবং আমার ডিপার্টমেন্টে পড়ার পাশাপাশি আমি কিভাবে এবং কতটুকু সময় দিলে আপনার মতো হতে পারবো? এটা ডিপেন্ড করবে আপনার বেসিকের উপরে। আমি তো বললাম, মানে আমি যে ইংলিশ জানি, যে বিজ্ঞান জানি, যে বাংলা জানি, যে ম্যাথস জানি, আমি পারি না হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই দুটোতে আপনারা আমাকে ল্যাং মারতে পারবেন, বাকি 4টাতে আমাকে ল্যাং মারা খুব ডিফিকাল্ট। কনফিডেন্স নেই বলতে পারি এই কথাটা। তো এখন
এই 4টা বিষয়ে আমার প্রিপারেশন কিন্তু একদিনের না ভাই। আমি তো বললাম ক্লাস 9, 10 থেকে, সেই 8 থেকে। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন ফিজিক্স পড়তাম ইসাকের বই থেকে, ক্লাস 9-এ পড়ার সময় নোট করছিলাম ইসাকের বই থেকে। আপনারা কয়জন করছেন বলেন? ক্লাস 9-এ রসায়ন পড়ছিলাম হারাধন নাকসারের বই থেকে। আপনারা তো অনেকে করেন না এই কাজগুলো, এখন করতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি নেসফিল্ডে গ্রামার পড়ছি প্রথম, আমার বাবার কাছে। বাবা অসুস্থ, দোয়া করবেন বাবার জন্য। আমার বাবা প্রচুর পড়াশোনা করে, প্রচুর। আমার বাবা এখন অক্ষর চিনতে পারে না, বাবা স্ট্রোক করছে, আপনারা দোয়া করবেন বাবার জন্য। বাবা অনেক লিখতে হয়, বাবা লয়ার তো, বাবা অক্ষর ভুলে গেছে। আমি মাহবুব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলা গ্রন্থ সমালোচনায় ভালো করতে গেলে কি করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলায় এবং ইংরেজিতে রচনা থাকে, রচনাটার ব্যাপ্তি কিরকম হবে এবং কোন ধরনের ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে? আচ্ছা, আমাদের এখানে কিন্তু আরেকজন আছে, নিক্সন, ওকে একটু আমি আসতে বলি। নিক্সনের সাথে সুশান্তের নিশ্চয় পরিচয় আছে, ও 30th BCS এর। আমরা একটু হাততালি দেই। নিক্সনের সাথে আপনাদের অনেকের কথা হয় ফেসবুকে, সে খুব ভালো লেখে, আমি স্বীকার করতে বাধ্য, অনেক ভালো লেখে এবং অনেক ভালো ভালো কথা লেখে। তো সে যে এখানে এসছে, আমি ধন্যবাদ জানাচ্ছি ওকে। আপনার নিক্সনের কাছ থেকে অনেক কিছু জেনে নিয়েন। আপনার প্রশ্নটা বলছি, তার আগে একটা ছোট্ট টিপস দিই, যেটা আপনার ভাইভাতে কাজে লাগবে। কেউ কথা বলার মাঝখানে কথা বলবেন না, কাজে লাগবে। শুধু ভাইবা না, লাইফে অনেক জায়গায় কাজে লাগবে। আপনি এখন অনেক ছোট, তো এইটুকু কথা বলার মতো অ্যাডভান্টেজ আমি নিচ্ছি। আমি আপনার চেয়ে অনেক বড় বয়সে, আমি অনেক দেখেছি, অনেক শুনেছি। শুধু আপনার এই অভ্যাসটার জন্য আপনি অনেক কিছু হারাবেন, এবং আপনি যে হারাবেন আপনি কখনো জানতেই পারবেন না সেটা। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, আপনার প্রশ্নটা ছিল, আমি আপনার প্রশ্নটা শুনি নাই মন দিয়ে। কেন শুনি নাই বুঝতে পারছেন? আচ্ছা, আপনার প্রশ্ন ছিল বোধহয়, আরও বলেন, আমি ভুলে গেছি। গ্রন্থ সমালোচনা, এটা নিয়ে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন এখনো পাইনি পিএসসি থেকে, কারণ বাংলা সাহিত্যে অনেক গ্রন্থ আছে, সবগুলো গ্রন্থ নিয়ে পড়াশোনা করা সম্ভব না, জানা সম্ভব না। আমার মনে হয় পিএসসি কোনো ইনস্ট্রাকশন দিবে, যদি না দেয় তাহলে আমি জেনে ফেসবুকে শেয়ার করবো। এটা আমি জেনে শেয়ার করবো, আমি জানি না বিষয়টা সম্পর্কে। আর কি যেন বলছিলেন? দ্বিতীয় প্রশ্ন ছিল রচনার ব্যাপ্তি। ইংলিশ এসেতে আগে কোনো ধরনের ওয়ার্ড লিমিট ছিল না, নতুন সিলেবাসে লিখে দেওয়া হয়েছে ইংলিশ এসেতে ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে, ওই লিমিটের মধ্যেই লিখতে হবে। আর রচনা কিভাবে লিখতে হবে এটা নিয়ে আমি ডিটেলস লিখেছি প্রথম আলোতে, ওটা একটু দেখবেন। কি ধরনের ইনফরমেশন দিতে হবে সেটা নিয়েও লিখেছে গত শুক্রবার এবং তার আগে শুক্রবার, ভেঙে ভেঙে লেখা আছে, একটু পড়ে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বাপি মণ্ডল। আমার প্রশ্ন আয়ন ভাইয়ের কাছে। আজ 16ই এপ্রিল, আয়ন ভাই শুভ জন্মদিন। আয়ন ভাই, জন্মদিন মনে রাখা অনেক কঠিন, আমি চেষ্টা করছি যে আপনার মনে রাখবো, তো তারপরে আমি ভুলে গেছিলাম। তো ভাই, বিভিন্ন সাহিত্যিকের জন্মদিনটা কিভাবে সহজে মনে রাখতে পারবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। জন্মদিন না সাল কোনটা? বাপ্পি, জন্মদিন না জন্মসাল? জন্মদিনটা মনে রাখার খুব বেশি প্রয়োজন নেই। বাংলা সাহিত্যের যে রাইটার আছে তাদের জন্মসালটা ইম্পর্টেন্ট। আমি কথা বলার সময় বলেছিলাম যে 1820 থেকে শুরু করো, 1820 থেকে সাবসিকুয়েন্টলি আগাও, তাহলে অনেক সহজ হয়ে যাবে। 1820, 24, 38, 47, 51, 58, 61। ভাইয়া যে বলতেছি, কোন সালে কার জন্য কেউ কি জানো? 1851 থেকে কে বলতে পারবে দেখি? কার? 51 না 58? 1858 থেকে 1951, কায়কোবাদ। 51 কার? 51 কারো না, আমি এমনি বললাম দেখার জন্য, কেউ ভুল আনসার দেয় কিনা। একজন দিয়েছে। আয়ান যেটা বললো, কারো জন্মদিন মনে রাখা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তবে একটা জন্মদিন ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে বিয়ের পর স্ত্রীর জন্মদিন। তাহলে জন্মসালগুলি সাবসিকুয়েন্টলি এইভাবে মনে রাখতে হবে। দরকার হলে তুমি আপনারা একটা ছোট কাগজে লিখে রাখতে পারেন
আপনি ঘুমানোর পাশে আপনার দেয়ালের পাশে যেখানে ওইখানে লাগিয়ে রাখতে পারেন। আমি এটা করেছিলাম এবং এটা করে ইট ওয়াজ রিয়েলি ওয়ার্কড। আমি এটা করেছি। যে যে জিনিসগুলি ইম্পর্টেন্ট, মনে রাখা সহজ, সুন্দর করে লিখে যেখানে আপনি ঘুমাবেন আপনার বালিশের পাশে যে দেয়াল আছে দেয়ালে ছোট করে লাগিয়ে রাখবেন। ঘুমানোর সময় একবার দেখে নেবেন, ঘুম থেকে উঠে একবার দেখে নেবেন, আর সারাদিন দেখার কোনো দরকার নেই। 3 মাস এইভাবে প্র্যাকটিস করেন, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ। আপনি কি কিছু বলবেন? জি স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি 35তম লিখিত দিব, 34তম দিয়েছি, ভাইবা দিয়ে এসেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলিগুলোতে আপনি বলেছিলেন যে প্রতিটা পেজে অ্যাটলিস্ট একটা উদ্ধৃতি বা ডাটা, টেবিল, চার্ট এ ধরনের কিছু অ্যাড করতে। তো আমরা যেগুলো পেপার পত্রিকা পাই, অর্থাৎ উইকিপিডিয়া, পেপার পত্রিকায়, জার্নালে, ওয়েব পোর্টালে বা যেগুলো ইনফরমেশনগুলো পাই, আমরা ওগুলো পরীক্ষার খাতায় অ্যাড করতে গিয়ে আমরা কি পেপার পত্রিকার তারিখগুলো মেনশন করতে হবে নির্দিষ্ট করে? নিক্সনের কিন্তু আবার একটা ওয়েব পেজ আছে, bcstips.com, bcstips.com। আচ্ছা, আমি একটু বসো তুমি, আমি উত্তরটা পরে দিচ্ছি। প্রথমে আমি একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি যে রোটারি ক্লাব অফ চিটংয়ে তো আমি একদম শুরু থেকে ছিলাম। আমার এত ভালো লাগছিল যে সুফি মিজান স্যার যেভাবে বলছিলেন এবং ওনার কথাগুলা মানে এত গভীর থেকে আসছিল যে এতটা ভালো লাগছিল, আমি একদম পাশে বসেছিলাম এবং পূর্ণ মনোযোগ দিয়েছিলাম। আমি সম্ভবত অনেক দিন পরে এই পূর্ণ মনোযোগ দিয়ে অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টার একটা অনুষ্ঠান আমি দেখছিলাম এবং খুব ইচ্ছে ছিল সুশান্তদার একটা প্রোগ্রাম দেখব, এটার জন্য আসছি। এই মানুষটা সম্পর্কে একটু বলিনি, একটু সময় চেয়ে নিচ্ছি, গালাগালি করি না পিছন থেকে। এই যে একটু করে নিচ্ছি, আমার সাথে আমি আগে থেকে একটু পরিচিত, এটা লেখক হিসাবে। আমি যে কারণ দিয়ে সর্বপ্রথম ওনাকে চিনি সেটা হলো আমার দুলাভাই, উনি কাস্টমে চাকরি করে, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা। ওনার চেয়ে অনেক ছোট পোস্টে। উনি যে কোনো একটা ক্লাস আমার দুলাভাইয়ের সাথে নিয়েছিলেন। ওনার যেটা অভ্যাস যে মোটিভেট করে ফেলা, খুব সহজে মোটিভেট করে ফেলা। সম্ভবত 1 ঘন্টার কোনো ক্লাস ছিল। আমার দুলাভাইয়ের 3টা বাচ্চা আছে, 3টা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছেলেদের মোটামুটিভাবে একটা ধ্যান জ্ঞান থাকে যে আমি পড়ে বাইরে চলে যাব, দেশে কিছু করব না। এবং ওনারও ধ্যান জ্ঞান এটা আমারও আমি বারবার করে বোঝাতাম যে 3টা বাচ্চাই যদি আপনার বাইরে চলে যায় তাইলে আপনাকে দেখবে কে। এই বিষয়গুলা আমি ওনার মাথায় কখনো ঢুকাইতে পারি না। বাট এই মানুষটা, এই ছেলেটা এই যে 1 ঘন্টার একটা ক্লাস নিচ্ছে এবং দেশ সম্পর্কে কি মাথায় ঢুকাই দিচ্ছে আমার মাথায় কিছু আসে নাই। উনি বলছে আপনার একটা ছেলে সুশান্তর মতো হইতে হবে। এটা কোনো কথা হইলো? মানে 1 ঘন্টায় এই একটা মানুষ মোটিভেট করে পুরা এর মাথা চেঞ্জ করে দিচ্ছে। এবং আমি আজকের পরে বিশ্বাস করি এবং আমি জানি, যদি এইতে দাউদ স্যারের সাথে ওনার আমি একবার পরিচয় করাই দিই। আমি স্যারকে প্রথম পরশুদিন সম্ভবত স্যার দেখি এবং সরকারি অফিসটাকে উনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আমি একটা সরকারি অফিসে বসি, সরকারি অফিসে যেরকম একটু ময়লা আবর্জনা থাকে, একটু আমরা দেখলে পানের পিকটিক ফেলি, এরকম কিছু নাই। ওনার অফিসটাকে উনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এবং পুরোপুরি। এবং আমি বিশ্বাস করি যে এটা সরকারি যে বাজেটটা আমাদেরকে দেয়া হয় ওই বাজেটটার ভিতরে করা হয়েছে পুরা বিষয়টা। কিন্তু এমন একটা নান্দনিকতা যে ওনার রুমটা ঘিরে আছে যে গেলেই ভালো লাগে ওই রুমটাতে। তো আমি বিশ্বাস করি যে দুলাভাই যদি ওনার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ পায় তাহলে একটা ছেলে নির্ঘাত চাইবে যে ওনার মতো করে হোক। আবার এই যে আরেকটা ভাই আজকে কথা শুনলাম, অনেকক্ষণ ধরে উনি বক্তব্য দিচ্ছিলেন। আমি একটু যোগ করতে যাচ্ছি, মাঝখান থেকে একটা কথা আসছিল যে কিভাবে সালগুলা মনে রাখবো। উনি কিন্তু শুরুতে বলছিলেন যে আমি 1820 দিয়ে শুরু করি, আপনি সালটা দিয়ে তারপর মানুষগুলার নাম মনে রাখেন। আমি যেভাবে মনে রাখতাম, আমি খুবই বাজে স্টুডেন্ট, কিন্তু এই জন্য আমাকে বেশি করে মনে রাখতে হইতো। যে আমি যেভাবে মনে রাখতাম, যেমন আপনার জন্মসালটা তো আপনি জানেন, আমি যে সালগুলো মনে রাখতে চাইতাম যে এই ওইটা আমার জন্মসালটা লিখলাম, তারপর দেখলাম যে 1820 আমার জন্মসালের কত বছর আগে, দেখা গেলো যে 115 বছর আগে। তা আমি মনে মনে নিজে নিজে বলতাম, শালা তুমি 115 বছর আগে জন্মগ্রহণ করছো, তোমার সাল এখন আমার মুখস্থ করতে হচ্ছে। ওইটা আমার মাথায় থাকতো।
মানে এই জিনিসগুলা। তারপর এর চেয়ে এই যে আপনার 1820 দিয়ে উনি শুরু করছে, এর ধরেন আরো 10 বছর পরে আরেকজন কবি সাহিত্যিক আমাদের ইয়াতে জন্মগ্রহণ করছে। আপনি জাস্ট এর থেকে লিখে রাখেন 23 বছর পরে সালটা লিখেন, এর পাশে ওনার নামটা লিখেন, তারপর দেখবেন যে 23 বছর পরে কে ইয়া করছে। আপনার 1820টা মনে রাখলে যে কোনো পরীক্ষায় আপনি 23 বছরের সাথে যোগ করে ওই মানুষের ওই সম্মানিত সাহিত্যিকের আপনি দিনটা পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি এটা? আর আপনি যেটা বলছেন যে প্রথম আলো, আপনি এত ইয়াতে ডিটেলসে যাওয়ার কোনো দরকার নাই। আমার মনে পড়ে ক্লাস 6-এ থাকতে আমি 6 দফাও বানাই লিখে দিছিলাম। আমাকে হেড স্যার ডাকে এমন পিটা দিছিল যে আমি 6 দফা কেমনে বানাই দেখলাম। যে আমার খেয়াল ছিল যে ফেডারেশন ধরনের রাষ্ট্র গঠন করতে হবে, এটা 6 দফার প্রথম ইয়াতে ছিল, কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে বাংলাদেশের অধীনে পাকিস্তানকে থাকতে হবে। তো হেড স্যার আমাকে ডাইকা এমন ইয়া দিছিল, কিন্তু এটা কোনো ব্যাপার না। আমার আয়ান ভাইয়ের ওনার এই যে মুখস্থ বিদ্যার কথা বলছিল, অনেকগুলা ফোন নাম্বার উনি মুখস্থ করতে পারে, আমার এই বিদ্যাটা একদমই নেই। আমার যে বিদ্যাটা আছে, আমি অনর্গল একটা বিষয়ের উপর এমনিতে লিখে দিতে পারি। এই যে আমি এখানে বসে আপনাদের উপর 10 পাতা লিখে ফেলতে পারবো, কিছুই বুঝবেন না, ভিতরে ডাটাও দিয়ে দিব, অনেকগুলা ডাটা থাকবে। আপনি বিশ্বাস করতে শুরু করবেন এই ডাটা সবগুলা মানে আমি আমার একদম ওই যে পেপার থেকে দিছি। আমি দেখবো যে প্রথম আলোর এই তারিখের ইয়াতে উল্লেখ করা ছিল এরকম একটা ডাটা, ওই প্রথম আলোকে উল্টাইতে যাবে। আর এটা কি সুশান্তদার লেখা আছে যে ওই প্রথম আলো আপনি আবার করে রাখবেন? আমি কি উত্তর দিতে পারছি এটা? আপনি কি তারিখ মেনশন করতেন না? হ্যাঁ সরি, আপনি কি কোনো তারিখ মেনশন করতেন না? কোনো তারিখ মেনশন করার কোনো দরকার নাই, আমি ডাটাই বলতাম যে উল্টাপাল্টা দিয়ে পাস করে ফেলছি। তবে আমি যেটা বিশ্বাস করি যে আপনি একদম আকাশ থেকে একটা জিনিস নিয়ে আসবেন, ওইটা তো হবে না। এই যে অর্থনৈতিক সমীক্ষার কথা বলা হয়েছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। আর পেপারটা ওই যে 9 থেকে ওনার যে প্রিপারেশন নেওয়ার কথা বলা হচ্ছে, ওইটা কিন্তু ফাও কোনো কথা না। আবার 6 থেকে প্রিপারেশন নেওয়ার কথা বলা হচ্ছে, ওইটা কিন্তু এমনিতে বলা হচ্ছে না। আপনি ওইটা যদি আপনি 6 থেকে শুরু না করেন, তাহলে আপনি এখন থেকে শুরু করতে হবে। আমার ইয়া হলো যে আমি 6 থেকে যদি আপনি ওই যে পেপারগুলা ওইভাবে পড়তেন, আপনি জানতেন যে কি হচ্ছে, আমাদের সামনে কি হবে, পেপারে কি লেখা আসছে। একদম ভুয়া কোনো ডাটা আসলে ওইভাবে আপনি ইউজ করতে পারবেনই না। আমি কি বুঝাইতে পারছি ওটা? এবং সরাসরি আপনার এই তারিখের পেপারে এইরকম আসছে, ওটা দেওয়ার কোনো দরকার নেই। আপনি পেপারের ইয়েটা দিয়ে তারপর মোটামুটি রিজনেবল একটা ডেটা যদি আপনি দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আমার উত্তর এটা। তো আমাদের ওই যে ইয়ে আছে, নিক্সন যে বুদ্ধিটা দিল, সেই বুদ্ধিটা আমার সাথে মিলে গেছে। কেউ যদি আমার ক্যারিয়ার আড্ডাতে থেকে থাকেন আগে কখনো, এই বুদ্ধিটা কিন্তু আমি দিয়ে দিই। কেউ ছিলেন না ক্যারিয়ার আড্ডাতে? অনেকে ছিলেন। তো আমি একটু অ্যাড করি ভাই তোমার সাথে। সেটা হচ্ছে পেপার তো আমরা সবাই পড়ি, পেপার কিভাবে পড়তে হবে এই বুদ্ধিটা আমি দিয়ে দিছি। মনে আছে কারো? কিভাবে পড়তে হবে, কি ধরনের কোয়েশ্চেন আসে ওটার সম্পর্কে আইডিয়া নিতে। আপনি বসেন, কি ধরনের কোয়েশ্চেন আসে ওটার সম্পর্কে আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পর সাজেশন রেডি করতে হবে। সাজেশনস রেডি করার পর পুরো পেপারটা স্ক্যান করে দেখতে হবে কোন কোন অংশটা বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগে। শুধু ওই অংশগুলোই পড়বেন। অনলাইনে পড়তে পারেন, অনলাইনে পড়লে আপনি এই স্টাইলে পড়লে কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5টা পেপার পড়া সম্ভব। আমি এটাই করতাম। এরপর সেই অংশগুলোকে কপি পেস্ট করে করে ওয়ার্ড ফাইলে সেভ করতাম। তো এভাবে করতে করতে আমার আইডিয়া হয়ে গিয়েছিল কোন কলামিস্ট কোন বিষয় নিয়ে লেখেন, আইডিয়া হয়ে গিয়েছিল। আমি একটা ডায়েরিতে লিখে রাখতাম বাংলাদেশ অ্যাফেয়ার্সে কাজে লাগে জিনিসটা, বাংলা এসে লিখতে কাজে লাগে, ইংলিশ এসে লিখতে কাজে লাগে। কলামিস্টের নামগুলো লিখে ফেলতাম এবং পাশে ছোট করে লিখে রাখতাম কে কোন স্টাইলে লিখে এবং কে কোন বিষয় নিয়ে লেখে। একই কাজ করতাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে লেখকরা লিখেন তাদের নামগুলো লিস্ট করতাম। হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে নাম পেলাম ধরেন 25টা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে নাম পেলাম ধরেন 15টা। এরপর তাদেরকে আমি আমার ব্যক্তিগত সম্পত্তি বানাই ফেলতাম এবং ইচ্ছা মতো তাদের নাম দিয়ে কোটেশন বানাতাম। এই কাজটা করতে হলে আপনার রিডিং হ্যাবিট বাড়াতে হবে, না হলে এই কাজটা আত্মঘাতী হতে পারে আপনার জন্য। রিডিং হ্যাবিট ভালো না থাকলে দেখা যাবে কি আপনি নাম দিয়েছেন রেভান সোভান স্যারের নাম, স্যার কিন্তু অনেক কঠিন স্টাইলে লেখেন না, আপনার লেখা দেখে কিন্তু বুঝা যাবে এটা সোভান স্যারের লেখা নাকি লেখা না, লিখে দেন। তা আমি অবশ্য নিক্সনের থেকে আরেকটু বড় চোর, আমি করতাম কি তারিখও লিখে দিতাম। তারিখ লেখার সময় আমার ফিলোসফি ছিল এই, ধরেন আমি তারিখ লিখলাম 1 বছর আগের একটা পেপারের তারিখ লিখলাম, ধরেন প্রথম আলো 10 জুন 2010।
এখন স্যার যদি চাই 10 জনের পেপারটা উল্টে দেখবে, দেখুক, আসলে দেখবে না। এত সময়ও স্যারের নাই, ধৈর্যও স্যারের নাই। এই পেপার খুঁজতে হলে অনলাইনে যেতে হবে। বেশিরভাগ স্যার ইন্টারনেট ইউজ করতে পারে না। আমি কেন ওই সুযোগটা নিব না বলেন? এটা করার জন্য রিডিং হ্যাবিট বাড়াতে হবে। আরে ভাই, ডাটাও বানানো যায়, বুঝছেন? সংখ্যা টংখ্যাও বানাই দিছি আমি, এই কাজ করছি। এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন আমি যে কোনো কোয়েশ্চেন পড়ার সময় ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা ভিজিট করতাম, কি কি লেখা আছে দেখতাম, এরপর বানাতাম যে ওখানকার জেনারেল সেক্রেটারি বলেছেন এই জিনিসটা বলেছেন, আসলে কখনোই বলেন নাই। সমস্যা কোথায় বললে তো বলতেও পারতেন, তাই না? আচ্ছা, তো এই কাজটা করতাম ভাই। এরপর ওয়েবসাইট নিয়ে অনেক 2 নাম্বারই করছি, কারণ আমার পড়াশোনা ছিল ইন্টারনেট বেসড পড়াশোনা বেশি করছি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য, যার ফলে এই কাজটা করতে কোনো সমস্যা হয় নাই। আর বইপত্র পড়ার অভ্যাস ছিল, রাইটারের নাম দিয়ে ইচ্ছা মতো চালাইছি। ইংলিশে লেখার সময় যেমন যারা একেবারে মডার্ন পোয়েট, যাদের নাম একেবারে বেসিক সাহিত্যের স্টুডেন্ট না হলে জানা সম্ভব না, তাদের নামগুলো আমার মোটামুটি জানা ছিল। তাদের কবিতা সবগুলো পড়ি বা না পড়ি, নামগুলো জানা ছিল। কবিতাও পড়তাম মোটামুটি, ওদের নাম দিয়ে কবিতা বানাতাম। যারা বাংলা সাহিত্যে এখনো কবিতা লিখছেন তাদের নাম ইউজ করা সবচাইতে নিরাপদ। এর কারণ হচ্ছে গত পরশু উনি যে কবিতাটা লিখলেন এবং পেপারে ছাপা হলো, ওটা সম্পর্কে স্যারের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব না। অতএব আপনি চাইলে সে অ্যাডভান্টেজ নিতে পারেন। আর সে অ্যাডভান্টেজ নিতে হলে সে কবির নামটা আপনাকে জানতে হবে, সে নাম জানতে হলে পড়াশোনা করতে হবে। কথাটা বোঝা গেছে আমি কি বলছি? আপনি কি আনসার পেয়ে গেছেন কিভাবে বুদ্ধি করে জিনিসটা দিতে হবে? এই ওনার পত্রিকা নিয়ে যে কোশ্চেনটা, সেটার একটা সহজ সলিউশন আমি দিয়ে দিচ্ছি এখনই। আমি যেটা করেছি, কয়েকটা ডিজিট মনে রাখতে হবে, 8, 10, 12, 16। কেন বলতিস? প্রথম আলোর 8 নম্বর পেজে কি থাকে? আন্তর্জাতিক বিষয় নিয়ে, শুধু এটা মনে রাখবেন। 10-এ এডিটোরিয়াল কলাম, 12-তে ট্রেড অ্যান্ড কমার্স। 16-তে কি থাকে? আমার এটা মুখস্থ থাকার কারণে কি পরিমাণ সুবিধা হয়েছে সেটা বলি। আমি যখন জুডিশিয়ারি ভাইবা দিতে গিয়েছি, আমাকে এসকে সিনহা স্যার একটা কোশ্চেন করেছে, ব্লিচার্স আর ভারতীয় এক নায়িকা মীনা গুপ্তার কথা। আমি খুব বোল্ডলি স্যারকে বলে দিয়েছি, স্যার এটা আমি পড়েছি প্রথম আলোর পেজ নাম্বার 16 লেফট সাইডের কলামে। স্যার ড্যাম শিওর তার আনসারটা হয়েছে, কারণ প্রথম আলোর 16 নম্বর পেজে বিনোদনের পাতা, ঠিক কিনা? সুতরাং এই 3-4টা ডিজিট মনে রাখলেই হবে। আর লিখে দিয়ে দিতে পারেন জুলাই 7, অড ডিজিট দিবেন, জুলাই 7, 19, সন্দেহ যেন না হয়, এই ডিজিটগুলি দিতে পারেন। জাস্ট দ্যাটস অল। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি যে উদ্ধৃতির কথা বললো, যে উদ্ধৃতি এক একজনের নামে দিয়ে দেওয়ার। আমার একটি ইউনিক অভিজ্ঞতা আছে। আমি যখন বিসিএস দিই তখন কিন্তু আমি মানে খুব উড়িয়ে লেখালেখি করি। পত্রিকায় লিটল ম্যাগাজিনে বাদল সৈয়দ নামে প্রায় চট্টগ্রামের পূর্ব কোণ আজাদি সাহিত্যের পাতা আমার লেখা বের হয়, লিটল ম্যাগাজিনে লেখা বের হয়, মাঝে মধ্যে ঢাকার পত্রিকায় লেখা বের হয়। যেখানে কবিতার উদ্ধৃতি দরকার হতো আমি লিখে দিতাম বিখ্যাত কবি বাদল সৈয়দ লিখেছেন। এবং আমার কথা হচ্ছে, টিচার যদি বাদল সৈয়দের নাম না জানেন সেটা ওনার ব্যর্থতা, আমার করার কি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার বাবা অসুস্থ, এই কথাটা শোনার পর আমার মনই খারাপ হয়ে গেল, কারণ আমার বাবা ইন্তেকাল করেছে। তো আমি জানি বাবার মূল্যটা কতটুকু, এবং আমি মন থেকে দোয়া করি যাতে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দেন এবং আপনি তাকে সুস্থ দেখতে পারেন, এটা আমার মনের গভীর থেকে আসা। আর ভাইয়া, আপনি আপনার বাবা অসুস্থ থাকার পর আপনি যে আসছেন আমাদের মতো স্টুডেন্টকে কিছু বলার জন্য, এটা মানে দেখে আমি আরো মুগ্ধ হয়ে গেছি আপনার ব্যাপারে। তো ভাইয়া, আমি তারপর আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং মন থেকে, এবং একটা কোশ্চেন করতে চাই। যেহেতু ভাইয়া এবার নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার দুইটাতে 100 মার্ক একই সাথে পরীক্ষা হবে, এবং বাংলাদেশ প্রথম পত্র, বাংলা বিষয়বলী প্রথম পত্র এবং বাংলাদেশ বিষয়বলী দ্বিতীয় পত্র, এই দুইটাও 100-100, কিন্তু পরীক্ষা দিতে হবে 4 ঘন্টার মধ্যে। আপনারা আগে আমাদেরকে যে জিনিসটা বলতেন আপনারা সবাই, যে 100 মার্ক করে পরীক্ষা দিব কিন্তু 4 ঘন্টা, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমরা 200 মার্ক পরীক্ষা দিব কিন্তু সময় হচ্ছে 4 ঘন্টা। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে 200 মার্ক মানে এই 200 মার্ককে একসাথে পরীক্ষা দিব, তাহলে আমাদের লেখার মানটাকে কিভাবে, কতটুকু কি করলে আমরা একটা ভালো মার্কস পেতে পারি, আপনারা যেভাবে ভালো মার্কস পেয়েছেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে
লেখার যে ব্যাপারটা আপনারা সবাই বলেছেন, লেখার একটা প্রেজেন্টেশন সবাই বলে যে লেখাটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্নজন বিভিন্নভাবে বলে, আমরা যেমন বিভিন্ন কোচিং সেন্টারে যাই বিভিন্নজন বলে যে এরকম হতে হবে। তো আমার কথা হচ্ছে যে এখানে অনেকে হাতের লেখা এক এক রকম, বা আমরা একটা খাতাতে রিপ্রেজেন্টেশন যদি আমরা ভালো মতো করতে চাই, হাতের লেখাটা যদি ভালো নাও হয়, তাহলে একটা পেজে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশনটা করতে পারি? ধন্যবাদ ভাই। আমি দিব আনসার। জি ভাই। আচ্ছা, প্রথম যে কথাটা বললেন সে কথাটার প্রেক্ষিতে একটা কথা বলি। একটা মুভি আছে না ডন, শাহরুখ খান করেছে, পরে প্রথমে করেছিল কে? অমিতাভ বচ্চন। আজকে বাসায় গিয়ে ইউটিউবে ওখানে একটা গান আছে না, খাই কে পান বানা রসওয়ালা, ওই গানটা আরেকবার দেখবেন, অমিতাভ বচ্চনেরটা, শাহরুখ খানেরটা না। যখন ওই গানের শুটিং হচ্ছিল তখন অমিতাভ বচ্চনের গায়ে জ্বর হচ্ছে 103 ডিগ্রি ফারেনহাইট, 103 জ্বর নিয়ে সে ওই গানের শুটিং করছে, এবং আমরা শুধু মনে রাখছি ওই গানটাকে, জ্বরটাকে না। আপনি আনসার পেয়ে গেছেন। সেকেন্ড যে কথাটা, সে কথাটাতে আসি। সহজ হিসাব, আপনার হাতে সময় ধরেন 2 ঘন্টা, আপনাকে 100 মার্কসের কোয়েশ্চেন আনসার করতে হবে। সব কোয়েশ্চেনের মার্কস অনুসারে কিন্তু মানে ধরেন মার্কস হচ্ছে 2, তো 2 মার্কসের জন্য আপনি যদি 2 ঘন্টা যে সময়, 2 ঘন্টা মানে কত মিনিট? 120 মিনিট, রাইট? আপনাকে আনসার করতে হবে 100, তার মানে 1 মার্কসের জন্য কত মিনিট করে? 1.2 মিনিট। ওভাবে গুণ করে দিবেন। আবার গুণ করে এখানে একটা কথা আছে, মনে করেন 2 মার্কসের একটা কোয়েশ্চেন হচ্ছে শুধু একটা ওয়ার্ড লিখলে আনসার শেষ। এখন আপনি একটা ওয়ার্ড লেখার জন্য তো আপনি 2.4 মিনিট নিতে পারেন না, তাই না? ওটা আবার কম সময় দিবেন, কম সময় দিয়ে বাকিগুলো সেটা অন্যগুলো, যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমাদের সময় 20টা শর্ট কোয়েশ্চেন আসতো, 20টা নাকি 10টা, 20টা, যেগুলো শুধু একটা ওয়ার্ড লিখলে আনসার হয়ে যায়। মার্কস কত করেছিল জানো? 1 করে বোধহয়। আচ্ছা, এই 20 মার্কসের আনসার করতে সময় লাগে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট। এখন এই 4 থেকে 5 মিনিট করার পর এটাকে বাদ দিয়ে দেন, বাকি যে সময়টা থাকবে ওটাকে আপনি নাম্বার দিয়ে ভাগ করেন, ভাগ করে ক্যালকুলেটর মাল্টিপ্লাই করেন, ওই সময়টা হাতে ঘড়ি ধরে লিখবেন, হয়ে যাবে। আর লেখার সময় আমি তো বললাম, আমার লেখাতেও আছে, প্রতি 3 মিনিটে 1 পেজ লেখা ট্রাই করবেন, গড়ে প্রতি 3 মিনিটে 1 পেজ লেখা ট্রাই করবেন। ওটা করতে গিয়ে আমি খুব ভালো করে জানি হাতের লেখাটা কাকের ঠ্যাং হবে, বকের ঠ্যাং হবে, রাইট? আমার নিজের লেখার কথা বলি, আমার লেখা অতি বাজে, তবে লেখা পড়ে বোঝা যায়। আর আমি কোটেশন দিতাম সবসময় নীলকালি ইউজ করে। নীলকালি ইউজ করে দিলে, কেন দিতাম নীলকালি ইউজ করে? নীলকালি ইউজ না করলে স্যারের পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব না ওখানে আদৌ কিছু আছে, কারণ আমার হাতে লেখা খুব একটা সুবিধার না, বুঝতে পারছেন? সো হাতের লেখা সুন্দর হলে এমন কোনো কথা নাই, বোঝা গেলেই হবে, মোটামুটি বোঝা গেলেই হবে, আর কোনো সমস্যা নেই। আর কোনো কোশ্চেন না, ওভাবে করলে হবে। ভাইয়া, কোচিং করা কতটুকু জরুরি? কোচিং করা থেকে বড়, বসেন, কোচিং করেন বা না করেন আপনাকে পড়াশোনা করতে হবে। স্যার যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে স্যার 14 ঘন্টা করে পড়াশোনা করতেন, আমি সেদিন প্রথম আলোতে লিখছিলাম প্রতিদিন, কালকে আসবে লেখাটা দেখবেন, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে বাসায়। ওই দিন একটা স্ট্যাটাসও শেয়ার করছি এই কথাটা, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা বাসায় পড়াশোনা করতে হবে। আই মিন ইট, 8-10 ঘন্টা মানে 8-10 ঘন্টাই। যদি চাকরি করেন তাহলে চাকরি থেকে এসে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। এটার জন্য যদি রাত জাগতে হয় কিছু করার নেই, রাত জাগতে হবে। যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি কোচিংয়ে যান অথবা কোথাও আড্ডা দিতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু কোচিংয়ে যদি যেতে গিয়ে যদি আপনার বাসায় সময়টা আপনি দিতে না পারেন, কোচিংয়ে যাওয়ার দরকার নাই। কারণ আপনাকে ক্যাডার বানাবেন আপনি নিজে, আমিও না, স্যারও না, আয়ানও না, নিশ্চয়ও না, কোচিংও না, কেউ না। আপনাকে ক্যাডার বানাবেন আপনি নিজে, আপনাকে পড়াশোনাটা করতে হবে, বাসায় সময় দিতে হবে। আমরা বেশিরভাগ দৌড়াদৌড়ি করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলছি। আমার প্রশ্ন হচ্ছে অহিম ভাইয়ের কাছে। আমি যখন 2012-তে যখন অনার্স কমপ্লিট করেছিলাম, 13তে আমার মাস্টার্স ছিল। 12 পরে আমি যখন বিসিএস এবং জুডিশিয়ারি দুইটাই একসাথে প্রিপারেশন নিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার অ্যাডভোকেসি পরীক্ষাটা চলে আসছিল। ওটা করতে গিয়ে আমি তারপর পাকিয়ে ফেলেছিলাম, পাকাতে আমার বিসিএসটা হয়নি, জুডিশিয়ারিটা হয়েছিল এমসিকিউতে। এরপরে আমার যে অবস্থা সেটা হচ্ছে রিটেনে গিয়ে আমি আবার খারাপ করেছি জুডিশিয়ারিতে, এটার আগের পরেরটা। বাট যখন আমার অ্যাডভোকেটশিপটা আমার ক্লিয়ার হতে 3 বছর লেগে গিয়েছিল, বাইরে পর্যন্ত গিয়ে তখন পর্যন্ত আমি আর জুডিশিয়ারি এবং বিসিএস একসাথে আবার করতে পারিনি। তো আমি যখন অ্যাডভোকেটশিপ নিলাম তখন আমি চিন্তা করলাম যে না, এখন যখন আমার এই সেটটা হয়ে গেছে আমি এখন 2 সেট একসাথে লাগাবো। তখন আমি এবার যেটা করতে গেলাম, বিসিএস এবং জুডিশিয়ারি আমি একসাথে চালালাম। এটা করতে গিয়ে আমার এবার দুটোই হলো না। এখন আমি আপনার কাছে পরামর্শ নেব যে আমি কি আসলে 2টা টার্গেট একসাথে নিয়ে আলাবো, নাকি আমি জুডিশিয়ারির জন্য আবার শুধু একটাকে নিয়ে আমি জাস্ট টার্গেটটা নিয়ে আগাবো কিনা। এবং আমার একটা সব বদ অভ্যাস এটা হচ্ছে আমি পড়তে ঘুমিয়ে যাই, এবং সমস্যাটা হচ্ছে একদম আমার ঘুমটাই বেশি আসে, যখন আমি বইটা ধরি তখন আমার ঘুম বেশি চলে আসে। আমি আসলে কি করতে পারি এখন এই বিষয়ে আপনার সাজেশন চাচ্ছিলাম।
প্রথম কথা হলো আপনি দুইটা কাজে একসঙ্গে কি করে করবেন, পড়া হচ্ছে না, একটা পড়তে গেলে আরেকটা। আমি ভাইয়ার একটা উক্তি দিতে চাচ্ছি। ভাইয়া একটা কথা বলে যে গোলকিপারের কথাটা, আগে আপনার টার্গেট ফিক্সড করতে হবে। একটা টার্গেট ফিক্সড করে আগাবেন। বিসিএস টার্গেট করে যদি আগান, আপনার জুডিশিয়ারি অর্ধেক প্রিপারেশন হয়ে যায়। উল্টোটা এখন বলি, জুডিশিয়ারি যদি টার্গেট করে আগান, বিসিএস এর 40% হয়ে যাবে এখানে আপনার। তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে টার্গেট করতে হবে যে আমি কোনটা ইয়া করব। যেমন আমি করেছিলাম বিসিএস টার্গেট করেছি, দুইটাই হয়েছে। এই জন্য আমার বিশ্বাস আপনি যদি বিসিএস টার্গেট করেন, জুডিশিয়ারি ডেফিনেটলি হয়ে যাবে। যেহেতু আপনি লর ছাত্র, আইন কানুন খুব বেশি জানতে হবে এমন না, ওই যে অনুচ্ছেদ এবং ধারা ঠিক জানলে হবে। প্রথম কোশ্চেনের আনসার হলো এটা। দ্বিতীয় কোশ্চেন হলো আপনি বই নিয়ে বসলেই ঘুমিয়ে যান, ঠিক না? এটা আসলে পড়াটাকে এনজয় করতে হবে। আপনি ফেসবুকিং করেন, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেন বা অন্য যেটা এনজয় করেন সেটা কিন্তু ডেফিনেটলি করেন, তখন ঘুম আসে না। তাই পড়াটাকে এনজয় করতে হবে এবং পড়াটাকে যেদিন ভালোবাসতে পারবেন, মনে করবেন আপনার 60% কাজ হয়ে গিয়েছে। তারপর শুধু একটু এনজয় করবেন, হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। ঘুম যাদের আছে তাদের জন্য আমি একটা বুদ্ধি দেই, এটা শুনে হাসি আসতে পারে কিন্তু খুবই কাজের। সেটা হচ্ছে যে চেয়ারে বসে পড়বেন তার পেছনের দেওয়ালে একটা প্যারেক বা আংটা লাগাবেন, তারপরে নিজের গলার সাথে একটা রশি লাগাবেন, সেই রশিটা আটকাবেন আংটার সাথে। ঘুমের সাথে সাথে যখন মাথা আপনার টেবিলে যাবে তখন গলায় আপনার চাপ পড়বে। এটা কিন্তু খুব বাস্তব একটা বুদ্ধি, এটা আমার নিজের বুদ্ধি না। এটা আমি কিছুদিন আগে দেখলাম যে 50 বা 40 দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এটা করতেন। যখনই আপনার গলায় টান পড়বে তখন দেখবেন যে গলায় টান পড়ার ভয়ে আপনার আর ঘুম আসবে না। সরি, কোনটা? না, সে রেফারেন্সটা অথেন্টিক। আচ্ছা, ঘুম আসা নিয়ে মানে আমি যেটা করতাম বা আপনি আইনের স্টুডেন্ট না? আচ্ছা, আপনার আইন হচ্ছে পড়তে বসলে ঘুম আসে, ঘুম হলে আইন হচ্ছে পড়াশোনা হয় না, পড়াশোনা না হলে আইন হচ্ছে আপনি যা চাচ্ছেন তা পাবেন না, এবং তা না পেলে আইন হচ্ছে আপনি এখন যেমন আছেন তেমন থাকবেন, ঠিক কি না? আপনার আইন দিয়ে সেটা ব্যাখ্যা করা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন আমরা ফেসবুকিং করতে বসি তখন তো ঘুম আসে না। আমরা করি কি, ঘুম আসলে ঘুমাই যায়, এরপর শুয়ে পড়ে মোবাইলে ফেসবুকটা অন করে আর 3 ঘন্টা ফেসবুকিং করি। এটা করি তো আমরা, নাকি? চ্যাট করি, 3 ঘন্টা চ্যাট করি। আচ্ছা, তো এখন এই কারণটা হচ্ছে এই ফেসবুকিং করতে ভালো লাগে আর পড়াশোনা করতে ভালো লাগে না। এখন পড়াশোনা করলে আপনি কি কি পাচ্ছেন না, এবং আপনার এজ শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যখন মাথায় কাজ করে ঘুম আসলেই চলে যায়, রাত জেগে পড়া যায়। যখন মানুষের পিঠ দেয়ালে থেকে যায় তখন কিছু করার থাকে না, তখন ঘুম আসলে আসে না। এইটুকু জিনিস মাথায় রাখলে কিন্তু ঘুম আমার মনে কম আসবে। আর স্যার যে বুদ্ধিটা দিল, ইউ ক্যান ট্রাই ইট। আচ্ছা, আমরা কিন্তু আর বেশি সময় দিতে পারবো না, কারণ অনেকে ইউনিভার্সিটিতে অনেক দূরে দূরে চলে যাবে, আর প্রশ্ন বেশি নিতে চাচ্ছি না। সুশান্ত, কি বলো? আবার আর 2-1টা প্রশ্ন আমরা নিব সুশান্তের কাছে, 2-1টা প্রশ্ন আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে এই যে ক্যারিয়ার আড্ডাতে আসতে পেরে আসলেই অনেক ভালো লাগলো, আনন্দিত। প্রশ্নটা বলেন কাইন্ডলি। আপনার কাছে প্রশ্ন হলো, আমরা যারা এখন সেকেন্ড ইয়ারে আছি তারা আমরা কিভাবে আস্তে আস্তে করে অগ্রসর হতে পারি? আমরা তো আর একবারে এখন থেকে সেভাবে বিসিএস এর জন্য যদি প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে আমাদের ডিপার্টমেন্টের পড়ালেখায় হ্যাম্পার হবে। তাহলে আমরা কিভাবে এবং কতটুকু পরিধি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি? আচ্ছা, যেটা করতে পারো সেটা হচ্ছে এই, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছো বা ফার্স্ট ইয়ারে কেউ আছে কিনা আমি জানি না, বসো। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গ্রামারের বেসিকটা স্ট্রং করো। গ্রামারের বেসিক স্ট্রং করার জন্য কিছু প্রামাণ্য বই আছে, যেমন মাইকেল সোয়ানের বইয়ের কথা সেদিন পেপারে লিখলাম না, রেমন মার্ফির বইয়ের কথা লিখলাম, তারপর জন স্টুয়ার্ট না কি জানো নাম, ইস্টুডের বই আছে, এগুলো পড়ো। অ্যালানের বই আছে, স্ট্যান্ডার্ড অ্যালানের বই আছে, নেসফিল্ডের বই আছে, এগুলো পড়ো।
এগুলো পড়লে থমসন অ্যান্ড মার্টিনেটের বই আছে, এগুলো পড়ো, তোমার সময় আছে হাতে। ম্যাথসের জন্য ক্লাস 9, 10, 7, 8 বইগুলো দেখো, সলভ করো। বিজ্ঞানের জন্য বিজ্ঞান বইগুলো দেখো, ফিজিক্সের বই দেখো, কেমিস্ট্রির বই দেখো। এটা করলে হবে কি, তোমার বেসিকটা স্ট্রং হবে। আর বাংলা সাহিত্যের জন্য সাহিত্য নিয়ে অনেকগুলো বই লেখা হয় না, সেগুলো দেখো। বাংলা লেখার স্টাইল ডেভেলপ করার জন্য যারা ভালো লেখে তাদের লেখা পড়তে হবে। এখন হচ্ছে সহজ লেখার যুগ, যারা সহজ করে লেখে, সহজ গদ্যে লেখে, শঙ্খ ঘোষ, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী, সুনীল, আমাদের হুমায়ুন, অনেক সহজ করে লেখে, ওদের লেখাগুলো পড়ো। মাহমুদুল হকের উপন্যাস পড়ো, মাহমুদুল হকের উপন্যাস আমরা অনেকে পড়ি না, খুব চমৎকার করে লেখে। শহীদুল জহির পড়ো, তোমার হাতে সময় আছে। এই জিনিসটা তোমাকে অনেক কাজে দিবে। জীবনের ধন কিছুই যায় না ফেলা, সব কিছুই কাজে লাগবে। তোমরা লং টার্ম যদি প্রিপারেশন নিতে চাও এইভাবে নিতে পারো, বেসিকটা স্ট্রং করো, কাজে লাগবে। বিসিএস কোনো বিষয় না, তোমার অন্যান্য অনেক কাজে লেগে যাবে। বিসিএস তো ছোট্ট একটা চাকরি, অনেক চাকরি আছে, কোনো সমস্যা নেই, কোনো না কোনো কাজে তোমার লেগে যাবে। আইবিতে ভর্তি পরীক্ষা দিবে, ওখানে কাজে লাগবে। ওখানে কিন্তু যাদের বেসিক ভালো, ওরা ভালো করতে পারে, অনেক ভালো করতে পারে। যে রেজিমেন্টের বইগুলো পড়তে শুরু করতে পারো যদি তোমার বাইরে যাওয়ার ইচ্ছা থাকে। এখন থেকে তোমার অনেক কাজ করার আছে, সময়টাকে কাজে লাগাও, কাজে লাগবে। আর কোনো কিছু? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই আমি এদিকে। ভাইয়া আপনি যখন চকবাজারে ক্যারিয়ার নিচ্ছিলেন রিটেন, সরি চকবাজারে যখন ক্যারিয়ার নিচ্ছিলেন রিটেনের, হ্যাঁ আমি ওইখানে ছিলাম। আমি 34তমতে রিটেন দিছি, বাট আসে নাই। আর আমার এই যে প্রায় শেষ প্রান্তে। তো আমি আসলে যেটা কোয়েশ্চেন করতে চাচ্ছি আপনাকে, সেটা আমি আপনার কথাগুলো আমি খুব ডিপলি বুঝতে চেষ্টা করি। এখানে একটা আপনি কোয়েশ্চেন করছিলেন, সেটা হচ্ছে কি আপনি 2 দিন না ঘুমাইয়ে কাজ করতেন। তো দ্বিতীয় আমার কথা হচ্ছে কি, এটা কি আপনার লাস্ট পর্যন্ত অভ্যাসে পরিণত হয়েছিল, নাকি আমার এখন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি 2 দিন না ঘুমাইলে এরপর আমার ঘুম আসে না, তো এখন আমি কি করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে আমার দরকার ছিল। কেন দরকার ছিল? আমার হাতে সময় কম ছিল। আমি বিসিএস এর জন্য পড়াশোনা করেছিলাম টোটাল সব মিলিয়ে 3 থেকে 4 মাসের মতো। গাইড টাইড পড়া যেটাকে বলে, মানে ওরিয়েন্টেশন। পড়াশোনা আগে থেকে ছিল, বেসিক খারাপ ছিল না আল্লাহর রহমতে। কিন্তু ওই যে আমি যে ভাবছিলাম কি 2 দিন যদি আমি না ঘুমাই, মানে আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, তাহলে আমার MP3 গাইডটা সলভ করা হবে না। কথার কথা, ম্যাথ সলভ করা হবে না। এটা আমাকে সলভ করতেই হবে, সলভ না করে আমি ঘুমাবো না, সলভ না করে অন্য কাজ করবো না। এটা যখন মাথায় কাজ করতো তখন ঘুম আসতো না, কারণ আমার সময় কম, আমার কাজটা করতেই হবে। ব্যাপারটা বোঝা গেছে? এটা মানে হচ্ছে এটা। আর আপনার 2 দিন পরে যদি 2 দিন না ঘুমালে মানুষের ঘুম না আসে কিভাবে? ঘুম আসবে, ঘুম আসবে। বুঝতে পারছি না ভাই, দোয়া করবেন ভাই আমার জন্য। অবশ্যই। আর কোনো কিছু বলার না থাকলে আমরা কেক কাটি স্যার। আমরা এখন শুভ জন্মদিন পালন করব আয়ানের। ছোট্ট একটা কেক, সবাইকে হয়তো 1 চামচ করে দেওয়া যাবে। আমরা কিন্তু কেকের পরিমাণ কম হলেও হ্যাপি বার্থডে। দিন ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর, আন্ধাটা আগুন লাগা। পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আর সুন্দর, উৎসব দিন কামনায়। আজ জন্মদিন তোমার, শুভ জন্মদিন আন ভাই। আচ্ছা, এই কেক কাটা দিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। তবে আমি একটা কথা বলি, আচ্ছা, এই মুখরিত জীবনে চলার বাকে অজানা হাজার শত কাজের ভিড়ে, ছোট্ট বেলার শত রং করা মুখ, সুর তোলে আজ এই মনকে ঘিরে, সুর তোলে আজ এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনে চলার বাকে অজানা হাজার শত কাজের ভিড়ে, ছোট্ট বেলার শত রং করা মুখ, সুর তোলে আজ এই মনকে ঘিরে, সুর তোলে আজ এই মনকে ঘিরে। আহা